হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক ম্যাথসে। আজকের টপিক হচ্ছে যে ক্লাস 11-এর 2019-এর যে ফাইনাল ইয়ারের ম্যাথসের কোশ্চিনটা ছিল তার এমসিকিউ পোর্শনটা আজ থেকে 2 মাস আগে আপলোড করেছিলাম। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ বাকি কোশ্চিনগুলোকে নিয়ে আলোচনা করব, যেখানে 70 নম্বরের কোশ্চিন রয়েছে। গ্রুপ বি কোশ্চিনে তুমি দেখতে পাবে 2 এর 1 নম্বর কোশ্চিন থেকে আলোচনা করব। পরপর যতগুলো করা যায় আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন। তার আগে তোমাদেরকে বলবো, যারা 2020 বা 21-এর কোশ্চেন বা 19-এর পার্ট 1 দেখতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওটা শেষে সেটা দেখে নিতে পারো। দেখো আজকের প্রথম কোশ্চেন বলছে, যদি এ একটা কি দেওয়া আছে এক্স সাজ দ্যাট -1 থেকে 5-এর মধ্যে, এক্স সাজ দ্যাট -1 থেকে 5-এর মধ্যে, বি আরেকটা ই দেওয়া আছে যেখানে বলা রয়েছে -3 থেকে 4-এর মধ্যে, তাহলে বলছে এ ইন্টারসেকশন বি বের করতে বলেছে। এখন প্রবলেমটা কি জানো, এ ইন্টারসেকশন বি বের করতে বলেছে। এখানে প্রবলেমটা দেখো, এক্স সম্পর্কে কিছু বলা নাই, কি হবে, রিয়াল হবে, কমপ্লেক্স হবে, না তোমার ইন্টিজার হবে, যেটা পূর্ণ সংখ্যা বলি, না মূলত সংখ্যা, না অমূলত সংখ্যা। এক্স আর এক্স এখানে কোনো কিছুই বলা নাই। তাহলে আমি কি ভেবে করব? তাহলে নর্মালি আমরা রিয়েল ভেবেই পড়বো, কারণ ক্লাস 11-এর রিয়েল অ্যানালিসিসই আছে বা রিয়েল আমরা পড়ি, কমপ্লেক্সের কনসেপ্ট কম আছে। তাহলে এটাকে ছবির আকারে এঁকে বুঝবো। দেখো আগে এটাকে আগে সংখ্যা রেখা আঁকি, এখান থেকে আমরা ক্লিয়ার করবো। হ্যাঁ, এটা এক্সামেও তোমরা ছবি এঁকে করবে, কোনো আপত্তি নাই। তাহলে এখানে হচ্ছে 0, এখানে দেখো শুরু হচ্ছে কত, -3 লাস্ট, এখানে -1, তাহলে ধরো এখানে আমি -1 দিলাম, এইদিকে -2 ধরলাম, -3 ধরলাম, -4 ধরলাম। এবার চলে আসি এই দিকটা, এইদিকে 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম, 4 ধরলাম, 5 ধরলাম, এই দিকটা চলে যাই। এখন দেখো কি বলেছে, এক্স এর ভ্যালু, এ সেটটার কথা বলছি, এক্স এর ভ্যালু -1 থেকে 5-এর মধ্যে। দেখো -1 এক্স্যাক্টলি নেই, থাকলে কি হতো, লেস দেন ওয়ার ইকুয়াল টু হতো। হ্যাঁ, আর এক্স এর ভ্যালু 5 আছে, তাহলে -1 কোথায়, এখানে। তাহলে এখান থেকে কোথায় অবধি, 5 অবধি। তাহলে এটাকে যদি আমি এরকম করে করি, তাহলে এইটুকু অবধি ভ্যালু আছে আমাদের। তাহলে 5 ভ্যালুটা তো অবশ্যই আছে, এটা ডটেড লাইন করে দিলাম, ঠিক আছে, ডটেড লাইন করে দিলাম, 5 ভ্যালুটা তো অবশ্যই আছে। এখন প্রশ্ন হচ্ছে -1 ভ্যালুটা নেই, -1 নেই, তখন এটাকে এরকম করে লিখবো, এটাকে ডটেড করে দিই। হ্যাঁ, এরকম করেই তোমরা লিখবে, এই জায়গাটায় এরকম করে লিখলাম। এর মানে হচ্ছে -1 নেই, -1-এর পর থেকে আছে, কারণ দেখো লেস দেন দেয়া আছে তাই। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের এ সেটটা। বি সেটটা কি আছে, বি সেটটা মানে হচ্ছে -3 থেকে শুরু, মানে -3 আছে, দেখো লেস দেন ওয়ার ইকুয়াল টু আছে, আর লেস দেন 4 নেই। তাহলে -3 কোথায় আছে, এটা আছে -3, তাহলে এখানে ডটেড লাইন একটা নিয়ে নিই, হ্যাঁ, আমার সুবিধা হবে করার জন্য। আর এখানে 4 কোথায় আছে, এটাও ডটেড লাইন নিয়ে নিই, এটা। তাহলে ভ্যালুটা কোথা থেকে, এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এখান থেকে এখানে অবধি, এত দূর অবধি ভ্যালুটা। ওকে, কেন এখানে নিলাম, কারণ 4 এক্স্যাক্টলি নেই, 4-এর থেকে একটু কম আছে, লেস দেন মানে কি, গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু হলে 4 হতো। তাহলে কমন রিজিয়নটা কোনটা, দেখো তো, এটাকে এ রিপ্রেজেন্ট করছে, এটাকে বি রিপ্রেজেন্ট করছে। তাহলে কি চেয়েছে আমাকে, এ ইন্টারসেকশন বি, আবার লিখছি এ ইন্টারসেকশন বি। এটার মানে কি, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে কমন রিজিয়নের কথা বলেছে। দেখো এ ইন্টারসেকশন বি সেটা শিখেছো, দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ আর বি, তাহলে এদের ইন্টারসেকশন টুকুটা হচ্ছে এইটুকুটা, সেটেড এরিয়া, এ ইন্টারসেকশন বি। তাহলে কমন রিজিয়ন কোন টুকুটা, দেখো এখান থেকে এইটুকুটা কমন না, দেখো তো, এই যে এখান থেকে এই ডটেড লাইনটাকে বাড়িয়ে দিচ্ছি, আর এখান থেকে এটাকে বাড়িয়ে দিচ্ছি। তাহলে কমন রিজিয়ন কোনটুকুটা, এইটুকুটা। তার মানে এইটুকুটা মানে কি, এখান থেকে শুরু এখান অবধি, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু এখান অবধি। এবার দেখো এখানে বলতে কত, -1 আছে কি, দেখো এটার মানে হচ্ছে, দেখো এখান থেকে শুরু করে এখান অবধি, বা এখান থেকে শুরু করে এখান অবধি, এটাই হচ্ছে আমাদের এইটুকুটা, এই ইন্টারসেকশন বি। তাহলে এটাকে লিখবো, কি লিখবো, এক্স সাজ দ্যাট, এখান থেকে কত, -1, তাহলে -1, এখানে -1 হবে। তাহলে -1 থেকে এক্স এর ভ্যালু কত দূর অবধি যাচ্ছে, 4 অবধি। তাহলে এইটুকুটাই হচ্ছে আমাদের
এ ইন্টারসেকশন বি এর ভ্যালু। তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বুঝতে পেরেছো, আশা করি বোঝা গেছে। তাহলে এ ইন্টারসেকশন কি বি হলো -1 <4। কেন লেস দেন হলো? কারণ এখানে তো এক্স্যাক্টলি ভ্যালু নেই, এখানে এক্স্যাক্টলি ভ্যালু নেই, তাই << হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই হচ্ছে কোশ্চেন। এর পরের কোশ্চেনটাকে নিয়ে ডিসকাশন করছি। যদি না বুঝতে পারো তাহলে আরেকবার অবশ্যই ভিডিওটাকে দেখো এবং ছবিটা আঁকো। আমরা কেন রিয়েল লাইন নিয়ে কাজ করলাম আমাকে এক্স্যাক্টলি বলে দিয়েছিল না এটা রিয়েল আছে, কমপ্লেক্স আছে না আর কি আছে, ঠিক আছে? হ্যাঁ, সেই জন্য আমরা এইভাবে করলাম। এর মধ্যে তো অনেক কমপ্লেক্স নাম্বারও থাকতে পারে, তাহলে এটা হচ্ছে সঠিক প্রসিডিওর। ওকে, চলো পরের কোশ্চেন নিয়ে। স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলছে fx দেয়া আছে 1/2 + sin 3x। অপেক্ষকের প্রসার নির্ণয় করতে বলেছে, প্রসার বা রেঞ্জ নির্ণয় করতে বলেছে। এটা কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, চলো দেখি এটাকে কিভাবে করি। দেখো প্রথম কথা হচ্ছে আগে ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, মনে করি। হ্যাঁ, মনে করলাম। হ্যাঁ, এটাকে y ধরে নিলাম। y মানে কত? 1/2 + sin x। তাহলে এক্স্যাক্টলি কার রেঞ্জ বের করতে হবে? y এর রেঞ্জ বের করতে হবে। তাহলে দেখো বোথ সাইড উল্টে দিলাম, তাহলে উল্টে দিলে এটা হয়ে যাবে 1/y আর এটা হয়ে যাবে 2/sin x হয়ে যাবে, sin 2x হয়ে যাবে। সরি, এটা 3x আছে, sin 3x হয়ে যাবে। ওকে, sin 3x হয়ে যাবে। তাহলে sin 3x এর ভ্যালু বের করছি। sin 3x এর ভ্যালু এটাকে এইবারে নিয়ে চলে এসো, তাহলে 1/y -2। দেখো এটাকে আগে এইদিকে লিখেছি, একটা লাইন স্টেপ জাম্প করেছি, ঠিক আছে? এবার দেখো x এর সমস্ত বাস্তব মানের জন্য এখন দেখো, এখন x এর সমস্ত বাস্তব মানের জন্য, এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য দেখো তো সাইন থিটার ভ্যালু কোথা থেকে কোথার হয়? -1 থেকে 1 এর মধ্যে হয় না? তাহলে আমরা এটা জানি, তাহলে মানে লিখবো -1 << কত? sin 3x << 1। এটুকু বুঝতে পেরেছো? আশা করি বোঝা গেছে। এবার দেখো তো -1 << sin x এর ভ্যালু কত? 1/y মাইনাস কত? 2 << 1। এবার দেখো বোথ সাইডে +2 দ্বারা যোগ করলাম, সবগুলো সাইডে +2 দ্বারা আমি যোগ করতেই পারবো কি না দেখো। তাহলে +2, সরি এটা +2 দ্বারা যোগ হবে। তাহলে আলটিমেটলি কি পেলাম? এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল y, এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 2 আর 1 কত? 3 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি যেটা পেয়েছি আমরা, অতএব কি পেলাম? 1 << 1/y << 3। এবার এটাকে উল্টে দেব, তাহলে এটাকে উল্টে দেব, তার মানে এটা 1, এটা কিছু নেই মানে 1, তাহলে এটা হয়ে যাবে 1ই হয়ে যাবে 1/1। এবার উল্টে দিলে দেখো এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, এটা y/1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে অবশ্যই, সরি এটারও চিহ্নের পরিবর্তন হয়ে যাবে যেহেতু উল্টে দিচ্ছি। তাহলে আমরা প্রপার্টি জানি, এটার প্রপার্টি, এই প্রপার্টি অনুযায়ী লিখলাম। তাহলে 1/1 মানে 1 <<y <<1/3। বুঝতে পেরেছো? তাহলে এটা কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, y এর ভ্যালু। কার ভ্যালু? y এর ভ্যালু। yটা কি ধরেছিলাম? এটাই ধরেছিলাম, আর এটাই তো তার রেঞ্জ না? তাহলে এখানে বলবো অতএব y fx কত? 1/2 + sin 3x এর প্রসার বা রেঞ্জ হলো কি হয়ে যাবে স্যার? y বিলংস টু রিয়াল নাম্বারের মধ্যে যদি থাকে তাহলে 1/3, হ্যাঁ, <<y << 1। এটাকে ঘুরিয়ে লিখলাম। দেখো বুঝতে পেরেছো কিনা? কি করেছি? কিছুই করিনি। প্রসার বের করার জন্য y ধরে নিয়েছি, sin x এর ভ্যালু আমরা জানি, এখান থেকে y এর ভ্যালু। yটা কেন ধরলাম? কারণ আমাকে এই প্রসার বের করার জন্য। খুবই ইজি ছিল কোশ্চেনটা, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে। স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি বলেছে দেখো, cos স্কোয়ার π/8 + cos স্কোয়ার 3π/8 + cos স্কোয়ার 5π/8 + cos স্কোয়ার 7π/8 এর মান চেয়েছে। দেখো এটা ত্রিকোণমিতি থেকে প্রশ্ন রয়েছে, খুব ইজি প্রশ্ন। দেখতে পাচ্ছ অন স্ক্রিন, তো দেখতে পাচ্ছ, বোর্ডেও আমি লিখে রেখেছি। দেখো এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করব? প্রথমে যা আছে লিখে দিলাম π/8 cos স্কোয়ার, এটাকেও লিখে দিলাম cos স্কোয়ার 3π/8। আচ্ছা, এটাকে নিয়ে কাজ করব। দেখো এটাকে আমি এরকম করতে পারি π/2 + π/8 করতে পারবো কিনা দেখো। এর লসাগু করো, তাহলে এখানে রাফে দেখায় π/2 + π/8, লসাগু অবশ্যই 8। তাহলে এটা 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 4π প্লাস এটা পাই, তাহলে কত হচ্ছে? 5π/8। নিশ্চিত রূপে বুঝতে পারছো? তাহলে এটাই আছে 5π/8কে এটা লিখলাম। সিমিলারলি এটাকে লিখছি, কি লিখছি দেখো, cos স্কোয়ার, এটাকে লিখবো π/2 +
কত আসবে, এটাকে 3π/8 লিখলাম। এখন এর লসাগু তুমি যদি দেখতে চাও এটাও দেখিয়ে দিচ্ছি তোমাকে এই ধরনের থিঙ্কিং জানতে হবে, কারণ আমি রিলেশন আনতে চাইছি। দেখো এই অ্যাঙ্গেল দিয়ে আসতেই হতো, তুমি যদি কোশ্চেনগুলো আমার থিওরি ক্লাস যদি করে থাকো তাহলে খুবই ইজিলি বুঝতে পারবে। এটা দেখো 4π এলো, এটা 3π এলো, দ্যাট মিনস কত এলো 7π/8 চলে এসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে করতে পারবো। এবার দেখো এটাকে লিখলাম cos স্কোয়ার π/8, এটাকে লিখছি cos স্কোয়ার 3π/8। এখানে চলে আসি, এটা কোন পাদে পড়ছে আমরা জানি, ওয়াল সাইন ট্যান কস। তাহলে দেখো তো π/2 প্লাস π/8, তার মানে এই পাদে পড়ছে না। আর এই পাদে দেখো কি হয়, অলওয়েজ সাইন পজিটিভ, যেহেতু স্কোয়ার আছে সেহেতু অসুবিধা হবে না, কস পজিটিভ হলেও স্কোয়ার আছে সেহেতু পজিটিভই হবে। তাহলে এটা কি চলে আসবে, এটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার π/8। কারণ আমরা জানি, আমরা খুবই ইজিলি জানি যে এরকমভাবে আমরা এটাকে লিখতে পারতাম, মানে এটা ফর্মুলা, π/2 থাকলে তো এইভাবেই আমরা লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী। একই রকম এটাকে তুমি যদি ভাবো এটাও সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার 3π/8। ঠিক আছে, এখান থেকে একটা মাইনাস অ্যারাইজ করতো, কিন্তু এই স্কোয়ারগুলোর জন্য মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এবার দেখো এটাকে আর এটাকে লিখলাম, দেখো সাইন স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার π/8, এটা হলো প্লাস সাইন স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 3π/8। তাহলে এটা লিখলাম, মানে এটাকে আর এটাকে লিখলাম, এটাকে এটা লিখলাম। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এইটুকুটার মান কত স্যার 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটুকুটার মান কত স্যার 1, তাহলে এইটুকুটা হচ্ছে 2। তাহলে এর আনসার চলে এলো 2, অতএব নির্ণেয় মান হচ্ছে 2। দেখো 3-4 লাইনের অঙ্ক খুবই ইজি ছিল। ওকে, চলো পরের কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করছি। খুবই ইজি কোশ্চেন দিয়েছিল, হ্যাঁ, যদিও লাস্ট ইয়ারের কোশ্চেনটা একটু কঠিন হয়ে গেছিলো, তোমাদের সময়ও সহজ হবে। বিন্দাস একবারে ফুল কনফিডেন্স নিয়ে যাও, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়ে থাকো তাহলে নিশ্চিত রূপে ভালো হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটি। স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস আলফা মাইনাস 2 কস আলফা, হ্যাঁ, কস থিটা প্লাস আলফা। এর মান বলছে দেখাতে বলেছে থিটা নিরপেক্ষ, মানে থিটার উপর ডিপেন্ড করবে না। এর মানে এমন একটা কিছু দিয়ে আসবে, অর্থাৎ অ্যালফা আসতে পারে, কোনো রিয়েল নাম্বার আসতে পারে 1 2 3 4, বাট থিটা দ্বারা থাকবে না। এটা যদি আমি দেখাতে পারি তাহলে প্রমাণ চলে আসবে। তাহলে এটাকে কিভাবে দেখাবো, দেখো প্রথম কথা হচ্ছে এখানে আমি দেখো হাফ কমন নিচ্ছি এই দুটোর জন্য। ঠিক আছে, তাহলে এখানে 2 কস স্কোয়ার থিটা, এখানে লিখবো 2 কস স্কোয়ার থিটা প্লাস অ্যালফা, লিখতে পারবো। আচ্ছা, এইটাকে দেখো আমি একটা কাজ করব, এখানে দেখো কস অ্যালফাটা থাক, এখানে লিখছি 2 কস থিটা প্লাস অ্যালফা ইন্টু কস থিটা। আশা করি বুঝতে পেরেছো। দেখো 2 কস, এখানে কস অ্যালফাটাকে বাইরে লিখেছি, আর 2 কস এটা আর এটা গুণ করে লিখেছি। কেন? কারণ আমাদের কাজে লাগবে। দেখো আমরা এখানে জানি অংশকোণের ফর্মুলা 2 কস স্কোয়ার থিটা সমান কত, 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, এখানে 2 কস স্কোয়ার থিটা বলতে এটা, তার মানে 1 প্লাস 2 কস 2 থিটা বলতে থিটা প্লাস আলফা। আশা করি বোঝা গেছে। দেখো অবশ্যই আমরা এটা ফর্মুলা জানি, ফর্মুলা থেকে লিখলাম। হ্যাঁ, এবার এখানে দেখো মাইনাস কস অ্যালফা থাকছে, এখানে দেখো এটা 2 কস এ কস বি এর ফর্মুলা কি, তাহলে 2 কস এ কস বি এর ফর্মুলা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে কস এ প্লাস বি, এটা প্লাস এটা, তার মানে কত হচ্ছে 2 থিটা প্লাস আলফা, হ্যাঁ, প্লাস কস কি চলে আসবে, এটা মাইনাস এটা, তাহলে থিটা কেটে গেল, আলফা হলো। ক্লিয়ার হয়েছে? এইটুকু বুঝতে পেরেছো? দেখো এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে এখানে চলে আসছে তোমার কি আসছে, দেখো 2 চলে এলো, এখানে রয়ে গেল কস, এটাকে গুণ করে দিই 2 থিটা 2 আলফা, তারপরে এটাকে লিখছি কস 2 আলফা। এরকম করে আমরা লিখতেই পারি। ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্ড করি, এটাকে গুণ করে দাও, তাহলে মাইনাস কস অ্যালফা ইন্টু কস 2 থিটা প্লাস আলফা, প্লাস মাইনাসে মাইনাস কস স্কোয়ার আলফা থাক। এবার দেখো এখানে আমরা আবার একটা ফর্মুলা করব স্যার, কি ফর্মুলা, কস এ প্লাস কস বি এর ফর্মুলা কি, 2 কস এ প্লাস বি বাই 2, তাহলে এটা প্লাস এটা বাই 2, তার মানে কত, দেখো 2 থিটা 4 থিটা তার বাই 2 মানে 2 থিটা, আর 2 আলফা মানে আলফা।
কস এ মাইনাস বি বাই টু, তাহলে এটা মাইনাস এটা থিটা থিটা কেটে গেল, তাহলে অ্যালফা হলো। তাহলে 1 মাইনাস কস অ্যালফা কস 2 থিটা প্লাস অ্যালফা মাইনাস কস স্কোয়ার অ্যালফা। আশা করি বুঝতে পেরেছ। হাফ দ্বারা গুণ করে দাও, তাহলে এটা 1 হয়ে যায়, এই 2 কেটে গেল, তাহলে কস কি আসছে 2 থিটা প্লাস অ্যালফা কস অ্যালফা মাইনাস কস কত এলো অ্যালফা ডট কস 2 থিটা প্লাস অ্যালফা মাইনাস কস স্কোয়ার অ্যালফা। এবার দেখো তো এই পোর্শনটা আর এই পোর্শনটা সেম, এটাকে কেটে দেবো, থাকলো কত 1 মাইনাস কস স্কোয়ার অ্যালফা। 1 মাইনাস কস স্কোয়ার অ্যালফা মানে কত সাইন স্কোয়ার অ্যালফা। দেখো তো এখানে থিটা আছে কি, থিটা নেই, তাহলে বলবো যা থিটা নিরপেক্ষ, যা থিটা নিরপেক্ষ। তাহলে এটাই তো আমাকে প্রমাণ করতে চেয়েছিল। ভালো মতো বুঝে দেখো তো, খুবই ইজি একটা কোশ্চেন, একটু কনসেপ্টগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগাও, ইজি হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন নিয়ে ডিসকাশন করি। আমি সরে যাচ্ছি, তোমরা অবশ্যই পেন আর কপিতে তুলে নাও। স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা, এটা 2 এর বিয়ের 1 নাম্বার প্রশ্ন। এখানে দুটো থাকছে, হ্যাঁ দুটো করতে হবে, 4টা থাকছে, ঠিক আছে। তাহলে এটা 2 এর 1 এরগুলো আমরা কমপ্লিট করলাম। এখানে 2 এর বিয়ের 1 নাম্বার কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং বারেও বার আসে, ঠিক আছে। কি বলছে, দুটি প্রদত্ত সংখ্যার একটি সামন্তরীয় মধ্যক এ। তাহলে এখানে দুটি প্রদত্ত সংখ্যার সামন্তরীয় মধ্যক কি বলেছে, এ বলেছে। তাহলে প্রথম কাজ হবে, মনে করি সংখ্যা দুটি ধরে নেব। তাহলে মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রথমে বলছে এদের দুজন সমান্তরীয় মধ্যক কি। সমান্তরীয় মধ্যক মানে হচ্ছে কি, এদের অ্যাভারেজ টাইপের এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু এ। এটা এপি জিপির অঙ্ক, তাহলে এটাকে লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত এলো স্যার 2a। তাহলে এটাকে 1 নাম্বার লিখলাম। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বলছে দেখো, দুটি গুণোত্তরীয় মধ্যক পি ও কিউ হলে। তাহলে এবং কি বলেছে দেখো, কথাটাকে ভালো মতো বুঝবে, দুটি গুণোত্তরীয় মধ্যক পি আর কিউ বলেছে। দ্যাট মিনস কি, এখান থেকে এটা বুঝতে পারি স্যার এক্স পি কিউ ওয়াই গুণোত্তর প্রগতিতে আছে। হ্যাঁ, তাহলে গুণোত্তর প্রগতিতে থাকলে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অবশ্যই কি স্যার, এক্স বাই পি, পি বাই কিউ, কিউ বাই ওয়াই। এটা তো নিশ্চিত রূপে বলতে পারি স্যার, বলতে পারবো কি না? তাহলে প্রমাণ করতে বলেছে পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু 2a। দেখি কিভাবে প্রমাণটা আসে। এখান থেকে দেখো, আমি এই দুটোকে নিয়ে কাজ করছি। প্রথম দুটোকে এক্স বাই পি ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে এটাকে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত এলো পি স্কোয়ার বাই কিউ। বুঝতে পেরেছ? তারপরে এই দুটোকে নিয়ে কাজ করি, পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই কত এলো ওয়াই। তাহলে কোনাকুনি গুণ করে দাও, এটার সাথে এটার গুণ করলে আসে পি ওয়াই, এটার সাথে এটার গুণ করলে চলে আসে কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু চলে এলো কিউ স্কোয়ার বাই পি। হয়েছে? তাহলে এবার দেখি ফ্রম 1 1 নাম্বার থেকে 1 নাম্বার কি দেওয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল টু কত 2a। তাহলে এক্স এর ভ্যালু আমি কি বের করলাম, পি স্কোয়ার বাই কিউ। তাহলে বসাও এক্স এর জায়গায় পি স্কোয়ার বাই কিউ প্লাস ওয়াই এর ভ্যালু কি বের করলাম, কিউ স্কোয়ার বাই পি। তাহলে কিউ স্কোয়ার বাই পি সমান সমান 2a। তাহলে এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল। একটু ভেবে দেখো তো, নিশ্চিত রূপে বুঝতে পারছো এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে বলবো প্রুফড, অবশ্যই এটা প্রুফড। ক্লিয়ার হয়েছে? আশা করব এই কোশ্চেনটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের কোশ্চেনটাকে নিই, খুবই ইজি কোশ্চেন দিয়েছে। চলো পরের কোশ্চেনটাকে নিয়ে ডিসকাস। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি বলছে, 2 নাম্বার। এখানে বলেছে রুট ওভার অফ আই এবং মাইনাস আই এর মান নির্ণয় করতে বলেছে। কি বের করেছে, রুট ওভার অফ আই এবং প্লাস রুট ওভার অফ মাইনাস আই এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটাকে কিভাবে করব, দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন এসে থাকে। দেখো আইটাকে লিখতে পারবো এরকম, আই মানে এটা কমপ্লেক্স নাম্বারের আই, তাহলে এটাকে 2i লিখলাম। এবার এটাকে লিখলাম 2 ইন্টু 1 প্লাস 2i মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে। কেন লিখছি, কারণ উদ্দেশ্য হচ্ছে এটাকে রুট ওভার ফর্মে লেখা। তাহলে 1/2 এটাকে লিখছি 1 2 ইন্টু 1 ইন্টু আই, আর 1টাকে লিখছি আই স্কোয়ার। দেখো এবার করতে পারবো কিনা, দেখো আই স্কোয়ারের ভ্যালু কত -1, তাহলে এটা গুণ করলে 2i এটা হচ্ছে, তাহলে এটার স্কোয়ার করে দাও, 1 স্কোয়ার মানে 1, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, হাফ অফ লিখতে পারবো 1 প্লাস আই। তাহলে এটা কার ভ্যালু বেরোলো, আই এর ভ্যালু বেরোলো।
তাহলে এখানে রুট ওভার অফ আই এর ভ্যালু কত আসবে প্লাস মাইনাস 1/√2, হ্যাঁ সরি এটা স্কোয়ার, তাহলে এটা চলে আসবে 1+i। একই রকমভাবে হ্যাঁ রুট ওভার অফ মাইনাস আই এর ভ্যালু কত বেরোবে, তাহলে প্লাস মাইনাস 1/√2 1 - i এটা বেরোবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার আমাকে মান চাইছে, দেখো মান চাইছে রুট ওভার অফ আই এর ভ্যালু প্লাস রুট ওভার অফ মাইনাস আই এর ভ্যালু। রুট ওভার অফ আই এর ভ্যালু কত আছে 1/+-1/√2 1+i, এটার ভ্যালু কত আছে প্লাস মাইনাস 1/√2 1 - i, এটা হলো। এবার এটার যোগ কিভাবে করব, দেখো কতগুলো কন্ডিশন আসবে, 4টা কন্ডিশন আসবে। প্রথমত দেখো এরকমভাবে লিখছি, এরকম আসবে, দেখো 1/2 প্রথমটাকে প্লাস নিলাম 1+i, হ্যাঁ দ্বিতীয়টাকে প্লাস নিলাম প্লাস 1/2 1 - i, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তো 1/√2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে চলে আসছে 1+i প্লাস 1 - i, তাহলে এটা কেটে গেল, তাহলে 1/√2 গুণিত 1 আর 1 2 হলো, তাহলে √2 হলো। আরেকটা কোশ্চিন এখানে মাইনাস নিচ্ছে, ঠিক আছে 1+i মাইনাস 1/√2 1 - i, তাহলে 1/√2 কমন নাও, 1+i হচ্ছে -1 হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস i হচ্ছে, তাহলে এটা ক্যান্সেল, তাহলে 1/√2 তাহলে গুণিত 2i, তাহলে এখান থেকে কত হয়ে যাবে স্যার, এখান থেকে আমরা লিখতে পারবো i√2। একই রকমভাবে এবার এটা প্লাস মাইনাস হলো তো, এই দুটোকে করি, তাহলে প্রথমটা মাইনাস 1+i, দ্বিতীয়টা প্লাস 1+i, তাহলে এখানে 1/√2 কমন নাও, তাহলে এখানে এলো -1 - i প্লাস 1 মাইনাস প্লাস সরি হ্যাঁ ঠিক, আচ্ছা এখানে মাইনাস হবে, ভুল বলেছি, এখানে দেখো না মাইনাস আছে, তাহলে এটা -i হয়ে যাবে, -i হয়ে যাবে, তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে এখানে কি থাকছে দেখো 1/√2 -i আর এটা -2i লিখবো, তাহলে -i√2 লিখবো। এবার দেখো এটাকেও মাইনাস এটাকেও মাইনাস লেখো 1/2 1+i, তাহলে -1/√2 1 - i, তাহলে এখানে -1/√2 কমন নেব, তাহলে 1+i, হ্যাঁ মাইনাস কমন চলে গেছে মানে 1+i, তাহলে এটা কেটে গেল, -1/√2 গুণিত হচ্ছে 2, তাহলে -√2, তাহলে এখানে এর 4টা ভ্যালু আসতে পারে, √2 -i√2 -i√2 আর এখানে √2, অতএব √i প্লাস রুট ওভার অফ -i এর মান কি হবে, √2 হলো -√2 হলো i√2 হলো -i√2 হলো, এই 4টা মান বেরোতে পারে, সরি হ্যাঁ ঠিক আছে, এই 4টা মান বেরোতে পারে, 4টা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, তার আগে এই ফরম্যাটটা আমাদের জানতে হবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনটা, যে কোনো যদি একটা বের করো তাহলে অর্ধেক নাম্বার দিয়ে কিন্তু ছেড়ে দেবে, ফুল নাম্বারের জন্য 4টাই তোমাকে করতে হবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটাকে নিয়ে স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি বলেছে, পরের প্রশ্নটা পারমুটেশন কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমবায় থেকে দিয়েছে। প্রমাণ করো বলছে 2n(pn) = 1 ডট না ইন্টু 3.5 ইন্টু 5 2n - 1 টু দি পাওয়ার n। তাহলে এটা চেয়েছে, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব এবং পারমুটেশনের যদি বেসিক আইডিয়া জানা থাকে এবং ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানা থাকলে ইজি হয়ে যাবে। তাহলে প্রথমত লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড 2n(n), হ্যাঁ এবার এটাকে নিয়ে যদি কাজ করি এটাকে লিখতে পারবো স্যার আমরা এরকম যে এটার মানে কি, এটার মানে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, এটা তো আমরা জানি। এবার দেখো n ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটা থাক, এটা থাক, এটার মানে কি 2n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2n থেকে 1 কম। আচ্ছা দেখো আমরা 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 4 1 কম 3 2 এগুলো 1 জেনেছিলাম, তাহলে এখান থেকেও করি 2 কম করবো 3 কম করো, তাহলে এরকম করতে করতে চলে যাবে 6 5 4 3 2 1, ঠিক আছে। এবার দেখো এটাকে দুটো পোর্শানে আমরা ভাগ করে নেব, উপরের অংশটাতে কি বলবো দুটো পোর্শানে ভাগ করে নিচ্ছি। একটা পোর্শান হচ্ছে 2n -2 জোড়গুলোকে নিচ্ছি 6 4 2 এটাকে নিচ্ছি, আর একটা পোর্শান হচ্ছে গুণিতই থাকবে, হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে 2n - 1 2n - 3 ... 5 3
1 বিজোড় ফাংশনগুলোকে নিচ্ছি, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখো এখানে একটা কাজ করব যেটা বোঝা উচিত, খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে দেখো 2 নিলাম একটা, এখান থেকে 2 কমন নিলাম, এরকম করতে করতে এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, মানে 2 কেটে নিলাম। কতগুলো 2 আছে? n সংখ্যক 2 আছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, তাহলে এই জায়গাটাই হয়ে যাবে n, এখানে n-1 ডট ডট ডট, এখানে 3 2 1 হয়ে গেল। আচ্ছা, এটা যা আছে তাই লিখে দেবো। তাহলে এই দিক থেকে এটাকে ঘুরিয়ে দিই, এই দিক থেকে না লিখে এই দিক থেকে লিখছি 1 3 5 ডট 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 2n-1 3 আর -1, এটা হলো। নিচে আসছে কত? n ফ্যাক্টোরিয়াল। এগেন এটাকে আরেকটু সাজিয়ে লিখি, এটার মানে কি n-1 ডট 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 n-1, তার মানে এইটুকুটার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। কি ফ্যাক্টোরিয়াল বললাম? n ফ্যাক্টোরিয়াল। আর 2 টু দি পাওয়ার n, এইটুকুটার মানে n ফ্যাক্টোরিয়াল। এটাকে লিখে দেবো 1 3 5 ডট 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 2n-1, আর এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল। আলটিমেটলি পড়ে থাকলো কি স্যার? পড়ে থাকলো এই পোর্শনটা আর এটা পোর্শনটা পড়ে থাকলো। এবার এই পোর্শনটা আর এই পোর্শনটাকে গুণ আকারে লিখে দিই। তাহলে আগে এই পোর্শনটাকে লিখছি, তাহলে 1 3 5 ডট 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 2n-3 আর 2n-1, হ্যাঁ, ডট কত থাকছে? 2 টু দি পাওয়ার n। দেখো তো, এটাই তো প্রমাণ করতে বলেছিল আমাকে, ঘুরে দেখো তো, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড হয়ে গেল। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেছে। ফ্যাক্টোরিয়ালের বেসিক ধারণা যদি থাকে তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টারে আমি করানোর সময় করাবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি অবশ্যই চ্যাপ্টারে যখন এই কোশ্চেনগুলো, ইয়ারের কোশ্চেনগুলো শেষ হয়ে যাবে তখন করাবো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটাকে নিয়ে দেখো। পরের প্রশ্নতে এটা দ্বিপদ উপপাদ্য থেকে দিয়েছে, বলছে x² - 1/x³ তার পাওয়ার কত দেওয়া আছে? 12। বলছে এর বিস্তৃতে x⁻11 এর সহগ নির্ণয় করতে বলেছে। এর বিস্তৃতে কি বলেছে? x⁻11 এর সহগ নির্ণয় করতে বলেছে। দেখি কিভাবে করি। তাহলে দেখো, এটাকে প্রথমত ধরে নিচ্ছি, মনে করি x⁻11 এর সহগ r+1তম পদে রয়েছে। কত পদে রয়েছে? r+1তম পদে রয়েছে। এবার দেখো r+1তম পদ, এর বিস্তৃতে r1তম পদ কত হবে? তাহলে 12cr x², তার পাওয়ার কত চলে যাবে? 12 - r, আমরা জানি। এটাকে লিখব -1/x³ তার পাওয়ার r। আবার বলি 12cr x² বা 12 এটা লিখতে পারি। তাহলে এটাকে লিখি 12cr, এটাকে লিখব x⁻, কত আসবে বলো তো? এটা x⁻24 - 2r, এটাকে লিখতে পারবো -x⁻³ তার পাওয়ার r। দেখো তো, এই পোর্শনটাকে এরকম লিখতে পারবো। এটাকে লিখি আগে, একটু ভেঙে ভেঙে লিখি, নাহলে বুঝতে পারবে না। তাহলে x⁻², আচ্ছা এটা 2r হচ্ছে। এখানে দেখো r এর এক্স্যাক্ট ভ্যালু জানি না, তাই এটাকে লিখছি -1 r আর x⁻³ তার পাওয়ার r। এটা অবশ্যই লিখতে পারবো। এটাকে বাইরে বের করে নাও। তাহলে -1 r এলো, 12cr এলো, হ্যাঁ, x⁻24 - r। আচ্ছা, এটাকে যদি গুণ করি x⁻³ তাহলে -1 r 12cr। এখানে দেখো পাওয়ারের সময় যোগগুলো, গুণের সময় যোগ হয়ে যাবে। তাহলে 24 -2r আর মাইনাস কত হচ্ছে? 5r। এবার দেখো, প্রশ্ন হচ্ছে x⁻11 এর সহগ। হ্যাঁ, তাহলে কত বলেছিলাম? r+1তম। তাহলে সহগ কোনটা হওয়া উচিত? এটা হওয়া উচিত। আর এটা আর এটা সেম আসা উচিত। আর এটা আর এটা সেম আসলে এর পাওয়ারটা কি আসা উচিত? -11 আসা উচিত। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখবো স্যার? 24 - 5r = -11। এটা লিখতেই পারবো। -5r = -11 - 24। তাহলে -5r = -35। দুই দিক থেকে মাইনাস ক্যান্সেল, আর কত আসবে? 35/5। তাহলে 5 × 7 = 35। তাহলে x⁻7। ঠিক আছে, তাহলে x⁻, কত হলো আমাদের? 7 হলো।
সরি আর এর ভ্যালু, এটা এক্স এর ভ্যালু না, হ্যাঁ এক্স টু দি এটা আর এর ভ্যালু। তাহলে আমি কততম পদের কথা বলছিলাম, আর প্লাস 1তম পদ। তাহলে দেখো 7 প্লাস 1 সমান 8তম পদে এক্স টু দি পাওয়ার -11 রয়েছে। এটা তো বুঝতে পেরেছো, কিন্তু আমাকে কি চেয়েছে, এই পদটার মানে 8তম পদের সহগ চেয়েছে। অতএব 8তম পদের সহগ কত হবে স্যার, -1 টু দি পাওয়ার উপরে কত, আর এর ভ্যালু কত পেয়েছি 7, আর এখানে 12 C7, এখানে দেখো এটা, আর এখানে 7 বসালে, হ্যাঁ এখানে যদি 8 বসাই 3 ধরো যে আর এর ভ্যালু কত আসছে 7 এসছে, তাহলে এটা 11 -11 হয়ে যাবে। আমি সহগটা শুধু লিখেছি কারণ সহগ চেয়েছে। তাহলে এটা -1 আর এটা হচ্ছে 12 7, এটার ভ্যালু হচ্ছে -792। তুমি ক্যালকুলেটারে প্রেস করে দেখবে এই ভ্যালুটা দেবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, পুরো কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটাকে নিই, পরের কোশ্চেন নিয়ে আলোচনা। স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা বলছে 2 C এর 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে রয়েছে। কোশ্চেনটা কি বলেছে, x² + y² - 8x - 4x + 15 = 0। বৃত্তটির একটি ব্যাসের, কি বলছে, বৃত্তটির একটি ব্যাসের একটি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বৃত্তটির একটি ব্যাসের একটি প্রান্ত বিন্দু, ধরো এটা বৃত্ত, তাহলে এই বৃত্তের একটা ব্যাস আছে, ধরো এটা ব্যাস অবশ্যই সেন্টার দিয়ে পাস করবে। তাহলে এর একটি প্রান্ত, ধরো এই প্রান্তটা কত বলেছে 2,1, কত বলেছে স্যার 2,1। তাহলে অপর প্রান্ত, দ্যাট মিনস এই অংশটুকুটা কত, তাহলে এর স্থানাঙ্কটা কত হবে, এটাই চেয়েছে। দেখো খুব কনসেপচুয়ালি বুঝি, তাহলে কি করে করব স্যার, আগে যদি সেন্টারটা পেয়ে যাই, তাহলে এটা একটা পয়েন্ট ধরে নেব, এদের মিড পয়েন্টটাই সেটা, তাহলে এখান থেকে কন্ডিশন বের করতে হবে। তাহলে মেন কথাই আগে সেন্টারটাকে বের করব, এটাকে ধরে নিলাম a, b। ঠিক আছে, অন্য প্রান্তটা, সেন্টারটাকে বের করে মিড পয়েন্ট ফর্মুলা দিলে চলে আসবে। তাহলে এইটা বৃত্তের ইকুয়েশন, তাহলে সেন্টারটা বের করি। আমরা জানি বৃত্তের নর্মাল সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। যদি কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছি 2g এর জায়গায় আছে -8, 2f এর জায়গায় আছে -4, g সমান চলে এলো -4, আচ্ছা f সমান চলে এলো -2। অতএব সেন্টার বা কেন্দ্র, তাহলে কেন্দ্র কত হয়ে যাবে, কেন্দ্র -g - f, আমরা ফর্মুলা থেকে জানি। তাহলে কত হয়ে যাবে, মাইনাসে +4, আর এটা হয়ে যাবে 2। তাহলে সেন্টারটা আমাদের কত চলে এলো ছবিতে, তাহলে 4,2 চলে এলো। এই বিন্দুটা, অন্য প্রান্তটা ধরে নিয়েছি AB। তাহলে অতএব অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে মধ্যবিন্দু কত আসবে দেখো তো, মধ্যবিন্দু তাহলে লিখতে পারবো না, এর মধ্যবিন্দু এই দুটো বিন্দুর সাপেক্ষে 2 + a/2 আর 1 + b/2, তাহলে এটা হবে। তাহলে 2 + a/2 এটা কার সঙ্গে সমান হবে, 4 এর সঙ্গে সমান হবে, আর 1 + b/2 কার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো কোনাকুনি গুণ করো, 2 + a সমান হয়ে গেল 8, তাহলে a সমান হয়ে যাচ্ছে 8 - 2 সমান হচ্ছে 6। একই রকমভাবে 1 + b সমান হয়ে যাচ্ছে 4, তাহলে b = 4 - 1, তাহলে b = কত হচ্ছে 3। তাহলে এই বিন্দুটা কত চলে এলো স্যার, 6,3। অতএব হ্যাঁ, অন্য প্রান্তের স্থানাঙ্ক কত হচ্ছে 6,3, অন্য প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 6,3। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেনটার আমি এই জায়গাটায় ল্যাঙ্গুয়েজটা দিইনি, তুমি একটু দিয়ে দাও। আশা করি আমি পুরো ছবির মাধ্যমে কনসেপচুয়াল তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ওকে, ক্লিয়ার হয়েছে। চলো পরের কোশ্চেনটাকে নিই, এর একটা অথবা ছিল, সেই কোশ্চেনটাকে নিয়ে দেখো পরের প্রশ্নটা কি বলেছে, কোনো পরাবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য, আবার বলছি কোনো পরাবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য ও তির্যক অক্ষ পরস্পর সমান হলে পরাবৃত্তের উৎকেন্দ্রতা কত। তাহলে ফার্স্ট অফ অল আমি এটাকে কি ধরবো, আমি এরকম ধরে নিই না যে এর উৎকেন্দ্রতা, পরাবৃত্তটা কেমন, মনে করি পরাবৃত্তটা হচ্ছে x² / a² - y² / b² = 1, এটা ধরে নিলাম। তাহলে এই পরাবৃত্তের আমাকে কি বলেছে, নাভিলম্বের দৈর্ঘ্য আর তির্যক অক্ষ দুটোই কি বলেছে, সেম বলেছে। তাহলে অতএব হ্যাঁ, 1 নাম্বার পরাবৃত্তের
নাভিলম্বের দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাবে 2b² কত a, এবং 2b² a হলো, এবং তির্যক অক্ষ কত হবে, তির্যক অক্ষ তাহলে কত আসবে 2a আসবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এদের কি বলেছে, দুটো সমান, তাহলে 2b² a ইকুয়াল টু 2a, তাহলে দুই দিক থেকে এটা ক্যান্সেল, তাহলে b² a ইকুয়াল টু a, তাহলে এটাকে এই দিকে নিয়েছো, তাহলে b² a² ইকুয়াল টু কত এলো স্যার 1 এলো। এবার দেখো পরাবৃত্তের উৎকেন্দ্রতার ফর্মুলা জানি, পরাবৃত্তের উৎকেন্দ্রতা ই দ্বারা প্রকাশ করা হয়, ই সমান রুট ওভার অফ কত হবে, ই সমান রুট ওভার অফ 1 প্লাস b² a², তাহলে রুট ওভার অফ 1 প্লাস b² a² এর ভ্যালু কত 1, তাহলে 1 হলো, তাহলে এটা কত আসবে √2, তাহলে উৎকেন্দ্রতা চলে এলো আমাদের √2। এত ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটাকে নিয়ে আমরা ডিসকাশন। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা, এটা ক্যালকুলাস পোর্শন থেকে আছে, বলছে দেখাও যে এখানে বলছে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে f(x) ইকুয়াল টু mod x/x, এটাকে সিগনাম ফাংশন বলে। আমি সিগনাম ফাংশনের ভিডিও অলরেডি করিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। বলছে লিমিট x টেন্ডস টু 0 f(x) এর অস্তিত্ব আছে কিনা যুক্তি সহ লিখতে বলেছে। তাহলে লিমিট f(x) ইকুয়াল টু এর অস্তিত্ব আছে কিনা এটা আমাকে লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে আমাকে যেটা দেওয়া আছে f(x) ইকুয়াল টু mod x/x, এটা যে একটা সিগনাম ফাংশন, এটাকে তোমাকে আগে প্রথমত জানতে হবে। যদি তুমি না জানো তাহলে কিন্তু খুব সমস্যা হবে, তবুও আমি এখানে একটু বলে দিই। অ্যাকচুয়ালি মড ফাংশনটাকে তোমাকে বলে দিই, মড ফাংশন। তাহলে এটা x হবে কখন, যখন x পজিটিভ হবে, -x হবে যখন x নেগেটিভ হবে। মড ফাংশনের মিনিং এটা। এবার আমাকে বলেছে কি এর অস্তিত্ব আছে কিনা, লিমিট x টেন্ডস টু 0 f(x) এর অস্তিত্ব আছে কিনা। এর অস্তিত্ব থাকা মানে কি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল চলে আসে তাহলে অস্তিত্ব আছে, আর যদি না আসে তাহলে অস্তিত্ব নেই। দ্যাট মিনস কি, আমি প্রথমে লেফট হ্যান্ড লিমিটটাকে বের করি। লেফট হ্যান্ড লিমিট মানে 0 - আমরা জানি, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু কত চলে আসবে স্যার 0 - f(x) এর ভ্যালু কোনটা, mod x/x। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 এর ইঙ্গিত কি, 0-র ভ্যালু x এর থেকে হলেও একটু ছোট, মনে মনে ভেবে নিতে হয়, তাই না। তার মানে x এর থেকে যদি ছোট হয় তাহলে নিচেরটা তার মানে -x বসবে, তাহলে mod x এর জায়গাতে -x, তাহলে এটা আলটিমেটলি কি চলে এলো, লিমিট x টেন্ডস টু 0 এটা চলে এলো -1, সো এর ভ্যালু চলে এলো -1। এবার রাইট হ্যান্ড লিমিট বের করি, রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x), তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা f(x) এর ভ্যালু কোনটা, mod x/x, তাহলে এখানে লিখবো mod x/x। এখন লিমিট x টেন্ডস টু 0 প্লাস মানে কি, x এর ভ্যালু 0-র থেকে একটু বড় মানে গ্রেটার দেন 0-র দিকে, তাহলে কোনটা হবে এটা, তাহলে এটা মানে কোনটা x, তাহলে mod x এর জায়গায় x, নিচে x, এটা লিখলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1, তাহলে 1। এবার আমরা এখানে খুব স্পষ্টতেই দেখতে পাচ্ছি, উই ক্লিয়ারলি দ্যাট, কি দেখতে পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 - f(x), লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) অবশ্যই নট ইকুয়াল। সো এখান থেকে বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 f(x) এর এক্সিস্টই করে না, বা অস্তিত্ব নেই, এর অস্তিত্ব কি নেই আমাদের, এর অস্তিত্ব নেই। বুঝতে পেরেছো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হতো তাহলে বলতাম অস্তিত্ব আছে, আর না হলে বলবো নেই। চলো পরের কোশ্চেনটাকে নিয়ে। স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা, এই কোশ্চেনটার মাধ্যমেই আজকের ক্লাসটা এখানেই শেষ করব। এই কোশ্চেনটা দেখো ডেরিভেটিভ থেকে আছে, এটা খুব ভালো কোশ্চেন একটা। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন কি বলেছে, d/dx মানে ডেরিভেটিভ করতে বলেছে উইথ রেসপেক্ট টু x, x ডট e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 4x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -2x, এটার
হ্যাঁ ডেরিভেটিভ করতে বলেছে। ডেরিভেটিভটা খুবই ইজি, ঠিক আছে, কিন্তু খুব কি বলবো গুরুত্বপূর্ণ সহকারে এবং বুঝে বুঝে করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে যে এটাকে ইউ এটাকে ভি দুটো ফাংশনের আকারে গুণফল আকারে তুমি করতে পারো, করতে গিয়ে দেখবে কম করে আধ ঘন্টা বা তার বেশি লাগবে, কিন্তু এটাকে সহজ করে করার উপায় কি স্যার? দেখো সহজ করে করার উপায় হচ্ছে ডি ডি এক্স, এখানে এক্স রাখলাম, উপর থেকে দেখো এমন একটা কিছু কমন নেব যাতে নিচেরটার সঙ্গে কেটে যায়। দেখো কি কি দেয়া আছে খুব ভালো মতো বুঝো, খুব ভালো মতো বুঝো কি কি দেয়া আছে, এখান থেকে কি কমন যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ আমি কি ঠিকঠাক তুলেছি একটু আমি চেক করে নিত, হ্যাঁ নিশ্চিত রূপে ঠিকঠাক তুলেছি, ঠিক আছে? তাহলে দেখো আমি উপর থেকে ই টু দি পাওয়ার 3x কমন নিলাম, ই টু দি পাওয়ার 3x কমন নিলাম, তাহলে দেখো তো এটা ই টু দি পাওয়ার কত হয়ে যাবে -2x, আর আবার বলছি এটা 4 ছিল তাহলে ই টু দি পাওয়ার x, বাই নিচে চলে আসবে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার -2x dx। কেন স্যার? দেখো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এটা আর এটা যোগ করো 3x - 2x যোগ করলে x আছে, এটা আর এটা যোগ করো 3x আর x যোগ করলে 4x আছে, নিশ্চিত রূপে বুঝতে পেরেছো এবার? তাহলে দেখো তো এই পোর্শনটা আর এই পোর্শনটা সেম না, তাহলে কেটে দিলাম, আলটিমেটলি থাকলো ডি ডি এক্স এক্স ই টু দি পাওয়ার 3x। এখন প্রশ্ন এটা ইউভি দুটো ফাংশনের আকারে লিখবো, তাহলে প্রথমটাকে ফিক্স রাখবো, দ্বিতীয়টার ডেরিভেটিভ করবো ডি ডি এক্স অফ, ভেঙে ভেঙে করছি ছোট বাচ্চার মতো, আবার এটাকে ফিক্সড রাখবো ই টু দি পাওয়ার 3x ডি ডি এক্স অফ এক্স করলাম। তাহলে দেখো এক্স হলো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, বাট উপরে কত 3x আছে, 3x এর ডেরিভেটিভ কত চলে আসবে 3, প্লাস ই টু দি পাওয়ার 3x হলো এক্স এর ডেরিভেটিভ কত 1, তাহলে এখানে আলটিমেটলি এলো 3x ই টু দি পাওয়ার 3x প্লাস 1 গুণ করলে ই টু দি পাওয়ার 3x, তাহলে ই টু দি পাওয়ার 3x যদি কমন নাও তাহলে কত চলে আসে 3x প্লাস 1, দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে খুবই ইজি, এটা সিম্পল একটা ডেরিভেটিভ দিয়েছিল, আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চিনটার মাধ্যমেই আজকের ক্লাসটা শেষ করলাম। এরপরে এটা হচ্ছে পার্ট 2, এরপরে পার্ট 3 পার্ট 4 নিয়ে ডিসকাশন করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের জন্য যতটা পারা যায় চেষ্টা করছি। তোমাদের কোন চ্যাপ্টার করতে চাও, তোমাদের কোনো সাজেশন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।